এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা পেতনি দেখতে পাই, আলতারাঙা গায়ে আবার ময়দা মেখেছে, একটা পেতনি মেয়ে আমায় পাগল করেছে। ফাটা গলায় গান গেয়ে আমাদের আড্ডাখানায় যাচ্ছি, হঠাৎ কে যেন পেছন থেকে আমার কলার চেপে ধরলো। কে রে, কার এত বড় সাহস আমার কলার ধরার? পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমার? তুমি আমার কলার ধরেছো কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুই কি করবি আগে বল, আমাকে কি বলতেছিস? আপনাকে আমি কখন কি বললাম? একটু আগে তুই কি যেন বললি, আমি পেতনি আর আমি ময়দা মাখি। আমি এইসব আপনাকে বলি নাই তো, আমি তো গান গাইছি, আর আমি আপনাকে তো দেখিনি। এটা গান তাই না? তুই ইচ্ছে করে আমাকে দেখে বলছোস? আরে কখন থেকে আপনি তুই তুকারি করে যাচ্ছেন? আমার যেটা ইচ্ছা সেটা বলবো, তাতে তোর কি? তুই বল না, তোকে কে না করছে? হ্যাঁ, আপনি সীমা ছেড়ে চলে যাচ্ছেন। যাবো, তাতে তোর কি? কি করবে আমার সাথে কর। কি করব দেখবি? দেখি তুই কি করতে পারিস। 4 ঠোঁট এক করে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁড়া, তোর এত বড় সাহস, আমাকে কিস করেছিস? এই বলে কি যেন খুঁজতে লাগলো, আমাকে মারবে বলে এই ফাঁকে আমি চলে আসলাম। আপনাদের তো পরিচয় দেয়া হয়নি, আমি হলাম সোহেল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মা বাবার একমাত্র সন্তান। বাবা ছোট একটা ব্যবসা করেন, বাকিটা গল্পে জানবেন। কি মামা, এত লেট করলি যে, আর হাবাচ্ছিস কেন? আর বলিস না, একটা মেয়ে তাড়া করছিল। তুই একটা মেয়ের বয়ে পালিয়ে আসলি? আরে আগে শুনবি তো পুরো ঘটনা, তারপর ওদেরকে সব খুলে বললাম। ওরা শুনে হাসতে হাসতে শেষ। তারপর আমি কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দিলাম, কখন যে ঘুমিয়েছি বুঝতেই পারিনি। কিরে, আর কত ঘুমাবে? ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেলাম, ভাত খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম, তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে পড়তে বসলাম, কারণ কাল কলেজে যাব, অনেকদিন ধরে যাইনি। কিছু সময় পরে তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু এসে দিল ফ্যানটা অফ করে। আম্মু, ফ্যান অফ করলা কেন? এতক্ষণ ধরে ডাকলাম, উঠলি না, তাই অফ করেছি। সময় কয়টা বাজে সেই দিকে খেয়াল আছে? 9:30 বাজে। রাতে বললি কলেজে যাবি। আরো আগে ডাকতে পারলাম না? যাও, আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। মাঝপথে এসে বন্ধুকে পেলাম, তার সাথে কথা বলে কলেজে আসলাম। এসে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারতে লাগলো। কি রে, এই মেয়েটা ছেলেটাকে মারতেছে কেন? আর এই মেয়েটা কে? ও হচ্ছে নীলা আপু, আমাদের সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনাকে সবাই ভয় পায়, কারণ ওর বাবা বিশাল বড় লোক, ওনার ক্ষমতা অনেক। অনেকেই এর ভয়ে কিছু বলে না। আচ্ছা মানছি, ওর অপরাধটা কি? ওনাকে নাকি প্রপোজ করেছে। হঠাৎ নীলা এদিকে ফিরলো, ওর মুখ দেখে আমি অবাক। দোস্ত, আমি শেষ। তোর আবার কি হলো? কাল বললাম না একটা মেয়েকে কিস করেছি, সে আর কেউ নাই, নীলাকে। কি সত্যি? এখন কি হবে? হাসপাতালে যাওয়ার জন্য তৈরি থাক। কি বলিস? দেখলি না, এই ছেলেটাকে শুধু প্রপোজ করেছে বলে কি মাইর দিছে, আর তুমি কিস করেছো। তুমি কি হবে আল্লাহ ভালো জানেন। তারপর ঘন্টা পড়লো, ক্লাসে গেলাম, মাথায় একটাই চিন্তা, নীলার হাত থেকে বাঁচা যায় কি করে, একটা উপায় বাহির করতেই হবে। হঠাৎ, সোহেল, তুমি দাঁড়াও। জি ম্যাম। কোনো সমস্যা? জি না। তাহলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না কেন, আর কলেজ মিস করো কেন? সামনে পরীক্ষা। আর বসবো ম্যাম? ওকে, বসো, আর যেন মিস না হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর বসলাম, আবার চিন্তা করতে লাগলাম, এখন তো কলেজে মিস দেওয়া যাবে না, কি করব? এই তো আইডিয়া পাইছি, প্রতিদিন নীলা কলেজে আসার আগে চলে আসব, আর আবার বাইরে চলে যাওয়ার আগে চলে যাব। এইভাবে 6-7 দিন চলে গেল। একদিন কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলাম। বাহির হতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আর ওর ঠোঁট আমার ঠোঁটে এসে লাগলো। ওর দিকে তাকাতেই আমি ভয়ে গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখি নীলা আপু আমার উপরে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, উপর থেকে সরো। কিছুটা লজ্জা পেয়ে উঠলো, উঠে বলতে লাগলো, তুই এইখানে? তোকে কত খুঁজেছি, পাই নাই। বাইকে উঠ। কেন মানে? আমি তোকে উঠতে বলছি তাই উঠবি? ভয়ে ভয়ে উঠছি, আল্লাহ ভালো জানে এই গন্ডিটা আবার কি করবে। বাইক নীলা আপু চালাচ্ছে, তিনি কিছু বলছেন না, আর আমি ভয়ে কিছু বলতে পারতেছি না। বাইক চলছে আপন গতিতে। হঠাৎ একটা পার্কের সামনে এসে বাইক থামলো, তারপর দুজন পার্কের ভেতরে গিয়ে বসলাম। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? যা, একটা গোলাপ কিনে নিয়ে আয়। এখন গোলাপ দিয়ে কি করবেন? তোকে আনতে বলছি, যা গিয়ে আন। এই নিন। আমাকে প্রপোজ কর। আপনি পাগল হলেন নাকি?
হ্যাঁ, আমি পাগল হয়েছি তোর জন্য। সেই দিন তুই কিস করার পর আর একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তো এখন আমি কি করব? তোকে বললাম না আমাকে প্রপোজ করতে? এখন শুধু প্রপোজ করলেই হবে। তারপর কিছুদিন প্রেম করব, পরে সোজা বিয়ে করে ফেলবো। আমি এসব পারবো না। তোকে পারতে হবে। কিস করার আগে মনে ছিল না? সরি, আসলে সরি টরি কিছু বললে কাজ হবে না, আমাকে প্রপোজ করতে হবে। না, আমি পারবো না। মাথা গরম করিস না, প্রপোজ কর। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে রেগে কথাটি বলল। করছি করছি। হুম, আই লাভ ইউ। আপু হাঁটু গেড়ে বসে ফুলটা দিয়ে। কি বললি? কেন প্রপোজ করলাম? আমি তোর কি লাগি? বউ লাগি? আমার নাম ধরে ডাকবি। আর এভাবে প্রপোজ করলে হবে না, অন্যভাবে করতে হবে। কিন্তু তুমি আমার বড়। বড় হলে কি? তোকে নাম ধরে ডাকতে বলছি, তাই ডাকবি। এখন প্রপোজ কর। করব। হ্যাঁ কর। তুমি কি আমার পুরো ফুটবল টিমের 11টি বেবির আম্মু হবে? হুম, তুমি চাইলে 11টি কেন, 22টি বেবির আম্মু হতে রাজি। বাড়িতে যাবে না? আমার খিদে লেগেছে। আগে বলবে না? চলো। তারপর নীলা একটা হোটেলে নিয়ে আসলো। এসে ভেতরে গেলাম। কি খাবে বলো? কিছু খাবো না, আমি বাড়িতে যাব। বাবুটা আমার হাতে খাবে, তাই না? কখন বললাম আমি তোমার হাতে খাবো? বলিস নাই, আমি বুঝেছি। হা কর। তারপর আমাকে খাইয়ে দিল, সে নিজেও খেয়ে নিল। এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না। ওকে। শোন, কি রে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তুমি বললে কোনো মেয়ের দিকেই তাকাবো না, তাই তো নিচের দিকে চেয়ে আসি। আমি বলছি অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, আমার দিকে তাকাবি। হুম। তোর নাম্বার দে। 017.09। চল। তারপর নীলা বিল মিটিয়ে চলে আসলো। এসে বাইক চালাতে পারি? পারি। বাইকে ওঠ। তারপর বাইক চালাতে লাগলাম। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম একটু আস্তে ধরো। নীলা আরো শক্ত করে ধরেছে। বাড়িতে এসে গেছি। এটা তোমাদের বাসা? বলে চলে আসতে লাগলাম। এই এদিকে আয়। কি বলবে? আমি তোকে যেতে বলছি না, তাহলে এখন কি করব? এইখানে কিস কর। বাধ্য হয়ে আমি কিস করলাম। জানি না করলে হবে না, জোর করেই করাবে। কিস করে যখন আসতে যাব, ঠিক তখন আমার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে দু গালে দুইটা কিস করে গুড বাই বলে চলে গেল। তারপর বাড়িতে আসলাম। এসে কিরে এতক্ষণ কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়েছে। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাহিরে খেয়ে এসেছি। তারপর ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম থেকে উঠে আমাদের আড্ডাখানা চলে গেলাম। গিয়ে কিরে নীলা আপু আজ কোথায় নিয়ে গেছিল? কোথায় আবার নিবে? পার্কে। ফালতু কথা বাদ দিয়ে বল কোথায় নিয়ে গেছে? সত্যি পার্কে নিয়ে গেছে। তারপর ওদেরকে সব কিছু খুলে বললাম। আর কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? চিনলাম না। আমি নীলা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? তোমার কথা ভাবছি। তাই? শোনো, কাল একটু সকাল করে কলেজে আসবে। ওকে। ভাত খেয়েছো? তুমি? আমিও খেয়েছি। ওকে, ভালো থেকো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপরের দিন ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকেই আমি অবাক, কারণ নীলা এমনভাবে সেজেছে আমার কল্পনারও বাইরে। এতদিন শার্ট টি শার্ট পরতো, একদম ছেলেদের মতোই থাকতো, কিন্তু আজ নীলা শাড়ি পরে এসেছে। খুব সুন্দর লাগছে। সত্যি আমি ক্রাশ খাইছি ওর দিকে এক ধ্যানে চেয়ে আসি। হঠাৎ নীলার কথায় আমার ঘোর ঘাটলো। কিরে, এভাবে কি দেখিস? এভাবে কার জন্য সেজেছো? কেন, তোর জন্য। আমার জন্য সেজেছো? তাহলে ওয়েট করো, 2 মিনিট দেখে নেই। 2 মিনিট দেখবি কেন? সারা জীবন দেখিস। তুই না দেখলে কে দেখবে? তা আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ওকে চলো। কোথায়? তোকে আমার পছন্দের এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি ক্লাস করব, সামনে পরীক্ষা। ক্লাস একদিন না করলে কিচ্ছু হবে না, আগে আসো। আমার হাত ধরে টেনে নিয়ে গেল। বাইকের চাবি দিয়ে বলল মিডিয়াম স্পিডে বাইক চালাও। তারপর আমি সামনে বসে বাইক চালাচ্ছি আর নীলা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর সেই জায়গায় আসলাম। এসে বাইক থামিয়ে দুজন ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বসলাম ঘাসের উপর। জায়গাটা সত্যি খুব সুন্দর। জানো, যখনই আমার মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। আজও তোমার মন খারাপ নাকি? না। তাহলে? জায়গাটা আমাকে স্বার্থপর ভাবে। কেন?
জায়গাটা আমাকে বলবে, আমি দুঃখের কথা জানাতে আসি, আর সুখের কথা জানাতেই আসি না। জায়গাটা কথা বলতে পারবে? না, পারবে না। তার মুখ নাই বলে কি আমি ঠকাতে পারি? আর কিছু সময় কথা বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে, আর নীলা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলতেই লজ্জা পেয়ে, তোমার ঘুম ভেঙেছে? সরি, আসলে। ওকে, সমস্যা নেই। তুমি আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমিয়ে যাওয়ায় আমারও সুবিধা হলো। কি সুবিধা হলো? তোমার সাথে না, বলবো না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ইজ্জত কেড়ে নিলে। আমি কখন তোমার ইজ্জত কেড়ে নিলাম? আমি কি শুধু তুমি শুধু কি বলো না? আমি শুধু মন ভরে দেখেছি। আর কি? কিস কয়টা করছি? কিস করার লোভ সামলাতে পারি নাই, তাই। ওকে চলো। তারপর দুজন হোটেলে গেলাম। হোটেলে গিয়ে খাবার অর্ডার দিল। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। দেখি কিছুই খাচ্ছে না। কি হলো, খাবে না? না। তাহলে অর্ডার দিলে কেন? তুমি খাওয়াই দিলেই খাবো। ওকে, হা করো। তারপর আমি নীলাকে খাইয়ে দিলাম, সেও আমাকে খাইয়ে দিল। বাড়িতে যাবে না? না। এখন কোথায় যাবে? নদীর পাড়ে। তোমার বাড়িতে কাজ আছে নাকি? না। তাহলে চলো। কিছু সময় পর নদীর পাড়ে আসলাম। এসেই বসো। তুমি বসবে না? না, সকালে তুমি ঘুমিয়েছো, এখন আমি ঘুমাবো। ওকে, আসো। মাথায় কিন্তু হাত বুলিয়ে দিতে হবে। ওকে। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওর দিকে চেয়ে আছি আর ভাবছি, সত্যি ওর প্রেমে পড়ে গেছি। কি মায়াবী চেহারা, দেখলে কেউ বলবে না যে এত রাগী একটা মেয়ে। ওর গোলাপি ঠোঁটজোড়া অনেক সুন্দর, কোনো লিপস্টিক দেয় নাই। ওর ঠোঁটজোড়াকে আমার ঠোঁট দিয়ে শুয়ে দিতে ইচ্ছে করছে। ভাবলাম যেহেতু ঘুমে, হালকা ঠোঁটে একটা কিস দেই। কিস দিতেই সে আমার ঠোঁট ধরে ফেললো আর 3 মিনিট পর ছেড়ে দিল। কি হলো, তুমি ঘুমাওনি কেন? তুমি বললে না ঘুমাবে। আমার তো দিনে ঘুম ধরে না। তাহলে নাটক করলে কেন? দেখলাম আমার জানটা আমার সাথে কি করে। একটাতে মন ভরে নাই, আসো আরেকটা দেই। না। আমার বাবুটা কি রাগ করছে? না। আসো। কোথায়? কোথায় আবার? আমার কোলে তোমার মাথা রাখো, সব রাগ মিটিয়ে দেব। না। আসো বলছি। তারপর জোর করে আমাকে তার কোলে শোয়ালো আর কিস করতে লাগলো। কি করছো সারো, লোকে দেখলে কি ভাববে? যার যা ইচ্ছা ভাবুক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেউ কিছু বললে বলবে। আমরা স্বামী স্ত্রী, সব সমস্যার সমাধান। কি আমরা স্বামী স্ত্রী? না, এখনো হই নাই। লোকে কিছু বললে বলবো, আর এমনিতে কিছুদিন পর তো হব। আর তুমি রাজি থাকলে এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, আমার কোনো সমস্যা নাই। না না, এখন না, আমরা এখনই ছোট রয়ে গেছি। কি এখনো ছোট রইছি? আজ বিয়ে করলে 10 মাস 10 দিন পর আমাদের বেবি হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার এসব বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি তো সত্যি বলছি, আর সত্যি বলতে লজ্জা করতে নেই। বিশ্বাস না হলে একবার বিয়ে করেই দেখো। না, আমার দেখার দরকার নাই। শোনো, পড়ালেখা শেষ করে বিয়ে করব, এর আগে না। কিন্তু এতদিন আমি থাকবো কি করে? আমার তো এখন বিয়ে করতে ইচ্ছা করছে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, প্রতিদিন দেখা করতে হবে, আর বিয়ের পর সারা দিন শুধু রোম্যান্স করব। ওকে। আর কিছু সময় থেকে বাড়িতে চলে আসলাম। এসেই কিরে, ইদানিং এত লেট করে কলেজ থেকে আসিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আম্মু, আমি খেয়ে এসেছি। কিরে, ব্যাপার কি? আগে তো বাইরের খাবার খেতি না? না, কিছু না, বন্ধুদের জোরাজুরিতে খেয়ে নিলাম। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি ফাহিম ফোন করেছে। হ্যালো। কিরে, কই তুই? বাড়িতে ঘুমাইতেছি। খালি ঘুমাও আর নীলাকে নিয়ে ঘুরো, আমাদের কথা তো ভুলে গেছো। না রে, ওদেরকে ভুলে থাকতে পারবো নাকি? তাহলে আয় আমাদের আড্ডাখানায়। সরি, আজ পারবো না, পড়া রেডি করতে হবে। ওকে, তে আর রাখি। তারপর ফ্রেশ হয়ে উঠে কিছু সময় বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম নীলার কাছে একটা ফোন দিই। মোবাইল হাতে নিয়ে দেখি নীলা ফোন দিচ্ছে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো তোমার কথাই ভাবছি। সত্যি? হুম। তাহলে একটা ফোন দিলা না? মোবাইল হাতে নিলাম ফোন দিব বলে, কিন্তু তার আগেই তুমি ফোন দিলা। তাই? তুমি কি করো? আমি তো সব সময় তোমার কথাই ভাবি। তাই? ভালো থেকো, রাত জাগিও না, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। খুব সুন্দর দিন যাচ্ছিল। প্রতিদিন কলেজে যেতাম আর 2 দিন পর পর নীলার সাথেই ঘুরতাম।
কিন্তু হঠাৎ একদিন নীলা ফোন করে বলল সে আজ কলেজে আসতে লেট হবে। আমি সকালে এসে গেছি, তাই কি করব ভাবলাম ক্লাসে রুমে যাই। ক্লাসরুমে গিয়ে অবাক, কারণ মিম ক্লাসে একা বসে আছে। মিম হলো আমার ক্লাসমেট, কতদিন আমার পেছনে ঘুরছে আমি পাত্তা দেইনি। আমাকে দেখে মুখ ব্যাকা করে একটা হাসি দিল। ওকে দেখা মাত্রই আমি আসতে যাব তার আগে সে দরজা লাগিয়ে দিল। আমার দিকে আগাতে আগাতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? মানে? আমি এতদিন ধরে তোর পিছনে ঘুরলাম, হাঁটতে পাত্তা দিলি না, এখন ওই সিনিয়র নীলার সাথে চুটিয়ে প্রেম করছিস? বললাম না তোকে আমার ভালো লাগে না, আর তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই। কি নেই আমার কাছে? যা ওই নীলার কাছে আছে। শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। কখনো না। তাহলে দেখ আমি কি করি। বলে ওড়না ফিরে দিল। তার জামার কিছু অংশ ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আমি কি করব কিছুই করার নাই। ওর চিৎকার শুনে সবাই আসলো, এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঢুকে কলেজের বড় ভাইয়েরা আমাকে মারতে লাগলো। তারপর স্যার এসে আটকালো। আটকি এসে আর থাপ্পড় দুটো মেরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে আমি কখনো ভাবিনি। প্লিজ স্যার, আমার কথা একটু। তোর কিসের কথা? এই মিম তোমার কোনো ক্ষতি করেনি তো? আপনারা না আসলে হয়তো কি করে ফেলতো। যাও মা, আজ তোমার ছুটি। ওকে। তারপর স্যার আমার আব্বুকে ফোন দিলেন। ফোন দিয়ে বাইরে গেল, কি বলছিল শুনতে পাইনি। তারপর হঠাৎ নীলা আসলো, এসেই থাপ্পড় দিয়ে আর বলতে লাগলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে এইভাবে ঠকালি? তোর যদি এইসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে আমার সব কিছু দিয়ে দিতাম। নীলা প্লিজ। চুপ, তোর ওই অপবিত্র মুখ থেকে আমার নাম উচ্চারণ করবি না। চরিত্রহীন লম্পট, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তোর ওই মুখ আমি দেখতেও চাই না। এই বলে চলে গেল। নীলার সব কথা এসে বুকে আঘাত করলো। অনেক লোক অনেক রকম কথা বলছে, এত কষ্ট হয়নি যতটা নীলার কথায় কষ্ট পেয়েছি। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগলো। লোকে সত্যিই বলে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের দেয়া কষ্ট সহ্য করা যায় না। তারপর স্যার আসলো, এসে তোমার বাবা এখন আসতে পারবে না, কাল আসবে কলেজে। মিটিং বসে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই হবে। শাস্তি কী দেবে? কলেজ থেকে বাহির করে দেবে আর জরিমানা নেবে। তাই কলেজটাকে শেষবার দেখে চলে যাও। ওকে স্যার। কলেজ থেকে বাইর হতে আব্বুর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? জানিস স্যার আজ আমাকে কতটা অপমান করেছে? আমার জীবনে এত অপমান কেউ করেনি। কাল কলেজের নামি দামি মানুষের সামনেও আমাকে অপমানিত হতে হবে। তোর এইসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না, আর আমার বাড়িতে যেন তোকে না দেখি। আমি এসে যদি তোকে পাই তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে ফোনটা কেটে দিল। আমি ভাবলাম কেউ তো আমায় বিশ্বাস করলো না। বাড়িতে এসে মাকে একটা সিরকুট হাতে দিয়ে বললাম, আব্বুকে এটা দিয়ে দিও। তুই কই যাবি আমি জানি, তুই এই কাজ কখনো করতে পারিস না। আমি এখানে থাকলে বাবার মরা মুখ দেখবে। তোর বাবাকে আমি সামলাবো, তুই কোথাও যাস না। না মা, তুমি আব্বুকে সামলাতে পারবা না। আর আব্বু এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তাহলে তুই কই যাবি? আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না। তুই তাহলে খালার বাড়ি চলে যা, আমি তাকে ফোন দিয়ে বলি। না আম্মু, এই চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ জায়গা দিবে না। এভাবে বলিস না, আমি জানি এটা কোনো ষড়যন্ত্র। আমার ছেলে কাজ করতে পারে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললাম। একমাত্র তুমি আমাকে বিশ্বাস করলা। এখন যদি খালার বাড়ি না যাস, তুই কি খাবি, কোথায় থাকবি, এই চিন্তায় আমি মরে যাব। ওকে, আমি খালার বাড়িতে যাব, কিন্তু কিন্তু কি? আমি খালার বাড়িতে যাব কেউ যেন না জানে, এমনকি আব্বুকেও জানাবে না। ওকে, খাবার খেয়ে যা। না, এখন খাবো না, ভালো লাগছে না। ধর, এই নে, এখানে কিছু টাকা আছে, বিপদে পড়লে কাজে আসবে। আচ্ছা। শোন, খালার বাড়িতে পৌঁছে ফোন দিস। এই সিম আর চালাবো না, নতুন সিম কিনে ফোন দিব। খালার মোবাইল দিয়ে দিস। আচ্ছা। তারপর বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। স্ট্যান্ডে বসে আছি, কিছুক্ষণ পর বাস আসবে। আর এদিকে নীলা দরজা লাগিয়ে শুধুই কাঁদছে। নীলার মা নীলার বাবাকে বলল, এই কয়দিন নীলা এত খুশি ছিল যা আগে কোনোদিন দেখিনি।
কিন্তু হঠাৎ আজ কলেজ থেকে এসে দরজা খুলছে না, শুধু কাঁদতেছে। তুমি ডাকোনি? অনেকবার দেখেছি, দরজা খুলেনি, তাই তোমাকে ফোন দিলাম। আচ্ছা, আমি দেখছি। তারপর নীলার বাবা কোনো রকমের দরজা খুললো। কিরে, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে ভাত খাবি না? দরজা খুলিস না কেন? এমনি, খিদা নাই। তারপর নীলার বাবা নীলাকে জোর করে খাওয়ালো, আর এদিকে আমার চোখের পানি কোনো বাধা মানছে না, শুধু পড়তেই আছে। আমার পাশে সিটে বসে আছে মধ্যবয়সী এক আঙ্কেল। বাবা, কি হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু না। তাহলে তোমার চোখে পানি কেন? আমি তোমার বাবার সমান, আমাকে বলতে পারো। তারপর সব বলে দিলাম। উনি শুনে বলল, মন খারাপ করে লাভ নাই, সত্যি কখনো চাপা থাকে না, একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। এইদিকে আব্বু বাড়িতে আসলো। এসে, তোমার গুণধন ছেলে কই? কি? এই নাও। কি এটা? চিরকুট সোহেল এটা দিয়ে গেছে। এটাতে কি লেখা? পড়ে দেখো। আব্বু চিঠি পড়ে অবাক, কারণ চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি নির্দোষ, সেটা তোমাকে বলেও লাভ নাই, কারণ তুমি তো আমাকে বিশ্বাস করো না। শুধু তুমি না, কাল পুরো কলেজ আমাকে বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার একটা কথাও শোনে নাই যে সত্যটা বলবো, এমনকি তুমিও না। কাল কলেজে গেলে স্যারকে বলিও সিসি ক্যামেরা ফুটেজ সবাইকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি কোনো এক অজানার পথে। ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। আব্বু চিঠি পড়ে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কি করবে। আমার ছেলে তো কখনো আমাকে মিথ্যা কথা বলেনি। যদি সত্যি ছেলে নির্দোষ হয় তাহলে কি আমায় ক্ষমা করবে? এদিকে আমি বাস থেকে নেমে খালার বাড়িতে আসলাম। খালার বাড়ি এসে গেটে কলিং বেল বাজালাম। কলিং বেল দিতেই খালামণি এসে গেট খুলে দিল। কি রে, কেমন আছিস? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো, আয় ভিতরে আয়। মা বাবা কেমন আছে? ভালো। মুনতাহা কই? মুনতাহা আমার খালাতো বোন, ক্লাস 5-এ পড়ে। আমি পিচ্চি বলে ডাকি। বলতে না বলতে পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ভাইয়া! কিরে পিচ্চি, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমার মজা কই? সরি, আমি ভুলে গেছি। যাও, তোমার সাথে আর কথা নেই, তুমি পচা। এই দেখো। কি? চকলেট? আমাকে দাও। কেন, পচার চকলেট তুমি খাবে নাকি? কে বললো তুমি পচা? তুমি খুব ভালো, আমার লক্ষ্মী ভাইয়া, দাও। তারপর মুনতাহাকে চকলেট দিলাম। আমি আসার সময় কিনে নিয়ে এসেছি। আমি জানি পিচ্চিকে কিছু না দিলে রাগ করবে। এর আগে যতদিন এসেছি তাকে কিছু না কিছু দিতেই আসতাম। এগুলো পিচ্চিকে দিলে অনেক খুশি হতো। হঠাৎ খালামণি আসলো। এসেই, কি রে, এখানে কি করিস? যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে এলাম। এসে দেখি খালামণি আমার পছন্দের জিনিস রান্না করেছে। বস, খাবি? খালামণি, মামা কই? কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন, অফিসের কাজের জন্য। ও, ভাত খা, পরে কথা বলবো। তারপর ভাত খেয়ে চলে আসলাম রুমে। একটু পর দেখি খালামণি আসলেন। কি রে, কি করিস? কিছু না। কি রে, বাড়িতে কি হয়েছে? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। মায় ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল তুই এখানে আসছিস। কিছু হয়নি, আম্মুকে জিজ্ঞাসা করলে না? আমাকে লুকাবি না, বল কি হয়েছে। আমি তারপর সবকিছুই খুলে বললাম। বলতে বলতে কখন যে চোখের পানি আসলো কিছুই টের পেলাম না। মন খারাপ করিস না, আর কাঁদছিস কেন? একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। শোন, এই বাসা তোর নিজের বাসা মনে করবি, আর কিছু লাগলে আমাকে বলবি। আর কিছুদিন আড্ডা দে, মন ভালো হবে। তোর মামা আসলে তোকে আমাদের এখানে একটি কলেজ আছে, এখানে ভর্তি করে দেব। আচ্ছা, এখন ঘুমা, আমি যাই। আমি যখনই ঘুমাতে যাব চোখ বন্ধ করলেই আজকের ঘটে যাওয়া সব কিছুই সামনে ভেসে ওঠে। কি দোষ ছিল আমার? মেয়েরা আসলেই স্বার্থপর। কখনো ভাবিনি ওর মন মানসিকতা এতটা নিচু হবে। আর নীলা এইসব বলতে পারলো না। আমি এই মুখ তাকে আর দেখাবো না। নীলা প্রতিদিন এই সময়ে ফোন দিত, ওর কোনোটা খুব মিস করছি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেখি কে আমার নাক মুখ ধরে আসে। তাকিয়ে দেখি মুনতাহা। কি রে পিচ্ছি, এভাবে নাক মুখ ধরে আসিস? আর একটু হলে তো মরে যেতাম। তো আমি কি করব? কখন থেকে ডাকছি, ওঠার কোনো নামই নেই তোমার। এত সকাল ডাকছিস কেন? সকাল মানে সময় সকাল 9টা বাজে। আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। ওকে, যা, ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে মুনতাহাকে স্কুলে দিতে গেলাম। আর এদিকে আব্বু কলেজে গিয়ে দেখলো কলেজের প্রায় সবাই উপস্থিত। একজন বলল আমার আব্বুকে, তোমার ছেলে কই? আমার ছেলে দোষ করেনি, তাই নিয়ে আসিনি। সবাই হাসলো আর হেসে বলল, তোমার ছেলের দোষ নাই। একজন বলল, এগো তো জন্ম দিয়েছে কুলাঙ্গার সন্তান, আর ছেলের পক্ষ ধরে কথা বলছে, লজ্জা বলতে কিছুই নাই।
তোমার মতো বাবা পেয়ে ছেলেরা ধর্ষণ করার সাহস পায়। আপনারা অনেক বলেছেন, আমার ছেলে যে এইসব করছে তার প্রমাণ কি? তার প্রমাণ আমি নিজের চোখে দেখেছি, আর পুরো কলেজে ছাত্রছাত্রী দেখছে সবাই তার প্রমাণ। ক্লাসে সিসি ক্যামেরা নাই? অবশ্যই আছে। সবাইকে ভিডিও দেখাতে পারবে? কেন নয়, অবশ্যই। সবাই ভিডিও দেখে তো অবাক, কারণ দেখলাম কি আর হলো কি, সবাই আব্বুর কাছে সরি বলল। আপনার ছেলে এখন কোথায়? জানি না। মানে? কাল যখন স্যার ফোন করে বলল, রাগের মাথায় ওকে ফোন করে বাড়ি থেকে বাইরে করে দিয়েছি, ওর কোনো কথা শুনিনি। তাহলে আজ ছেলের উপর এত বিশ্বাস হলো কিভাবে? আমি জানি আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, কারণ আমি তাকে মিথ্যা শিখাইনি। যাবার সময় একটা চিরকুট রেখে গেছে, সেই চিরকুট পরে বিশ্বাস হলো। আসলে তোমার সাথে এবং তোমার ছেলের সাথে আমরা যে ব্যবহার করেছি তা অন্যায়, আমাদের তুমি মাফ করবেন। আর আমরা ইচ্ছা করে করিনি, ভুল বুঝে করেছি। আর মেয়েটিকে তার মা বাবা বলে সর্বোচ্চ শাস্তি দেব। এই বলে সবাই উঠল, আর কলেজের সবাই জেনে গেছে যে সোহেল নির্দোষ। কিছুক্ষণ পর সভাপতি সাহেব মিমের বাড়িতে গেল, গিয়ে তার মা বাবাকে বলল। মিমের বাবা মা বলল মিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবে কি করে? নীলা মিমের নাটক শোনার পরেই মিমকে তুলে নিয়ে এসেছে, একটি নির্জন বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখেছে। কে তুমি? আমাকে এখানে নিয়ে আসতে কেন? নীলার মুখ দেখেনি, পেছন দিকে মুখ ফিরানো ছিল। কেন নিয়ে আসছি জানতে চাস? নীলার মুখ দেখে ভয় পেয়ে গেছে, দু চোখে আগুন জলের। সরি আপু। এই কিসের সরি? আসলে আমি ভেবেচিন্তে কাজ করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়বো যতদিন না আমার জানটাকে না পাবো, তার আগে তোকে ছাড়বো না। কিন্তু? কোনো কিন্তু নাই, আমার হাতটা দেখ। এসব কি করে হলো? জানিস, যখন চানটার প্রেমে পড়েছিলাম তখন ভাবছি এই হাতটা শুধু ওকে ভালোবাসার জন্য, ওকে মারার জন্য না, কিন্তু তুই তা হতে দিলি না। ওকে সেদিন মারার পর আমি নিজেই আমার হাতের এই অবস্থা করেছি। তারপর আব্বু এসে ব্যান্ডেজ করে দিছে। ও, তোর কি এমন ক্ষতি করলাম যে আমাদের জীবনটা এইভাবে নষ্ট করলি? একটা সত্যি কথা বলি? বল। বিশ্বাস করবে তো? তোকে বলতে বলেছি, বল। আসলে আপু, আমি সোহেলকে ভালোবাসতাম ঠিক, ওর পিছনে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। যখন তোমার সাথে প্রেম করতো আমি কিছু জেলাস ফিল করতাম। একদিন নাইম ভাইয়ের সাথে দেখা হলো। কিরে মিম, কেমন আছিস? এই তো ভালো, তুমি? ভালো। কি করো? না কিছু না। তুই না সোহেলকে ভালোবাসতি? কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা না পেলে ভালোবাসা আদায় করে নিতে হয়। মানে? ও এখন প্রতিদিন কলেজে আসে, এই ফাঁকে নাটকটি করে ফেলবে। আমি এসব পারবো না। দেখ, তুই ভালোবাসিস সোহেলকে, আর আমি ভালোবাসি নীলাকে। দেখ, সবাই খুশি থাকবো। মানুষ ভালোবাসার জন্য কত কি করেছে, আর তুই এতটুকু কাজ করতে পারবে না? সবাই খুশি থাকবো কি করে? তারা দুজন তো কষ্ট পাবে। দেখ, তারা শুধু টাইম পাস করে, তারা কখনো বিয়ে করবে না। কেন? কারণ সোহেলের থেকে নীলা বড়। প্লিজ রাজি হয়ে যা। ওকে, আমি তাই রাজি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তোমাদের প্রেম এত গভীর ছিল। তাহলে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কাল নাইম আমাকে প্রপোজ করেছিল, সোহেলকে নিয়ে বাজে কথা বলছিল, তাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। পরে ভাবলাম শাস্তি একটু বেশি দিয়ে ফেলেছি, কিন্তু এখন ভাবিয়া আরও 2টা দিলে ঠিক হইতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এমনিতে সবাই খারাপ ভাববে। এখানে যদি আটকিয়ে রাখো আমি পরে সমাজে মুখ দেখাতে পারবো না। তারপর নীলা ওর কথায় ছেড়ে দিল। ও তার ভুলগুলো বুঝতে পারছে, পুরো দোষী ও নয়, অন্যের কথায় কাজ করে ফেলেছে, তাই আর আটকে রেখে লাভ নাই। এদিকে আমি প্রতিদিন খালার বাড়ির পাশে একটি নদী আছে, সেখানে একটা গাছের নিচে বসে আছি। কিছুদিন ধরে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। আজ দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে বসতে পারি? তুমি সবসময় মন খারাপ করে বসে থাকো কেন? আমার ভালো লাগে তাই। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? আচ্ছা, আপনার নাম কি? সোহেল। তোমার? আমার নাম রুজি। ভালো, আমি যাই। ওকে। বাড়িতে আসলাম, এসেই মাইয়া। বলো।
তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। আমি কি খারাপ হয়ে গেছি? তোকে কে বলেছে তুই খারাপ? কেউ বলেনি। আগে আমাকে আদর করতে, ঘুরতে নিয়ে যেতে, এখন তো ঠিক মতো কথাও বলো না আমার সাথে। সত্যি তো পাগলিটাকে এখন আর টাইম দেয় না। ওকে শুধু স্কুলেই দিতাম আর আসতাম। শোন, কাল স্কুল থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি নিয়ে যাবে? প্রমিস করো। ওকে, প্রমিস। তারপর পাপ্পি একটা দিয়ে রুম থেকে চলে গেল। তারপরের দিন স্কুল থেকে সেই পিসিটাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেকদিন পর ঘুরতে গেলাম। লাস্ট গেছিলাম নীলার সাথে। অনেকক্ষণ ঘুরে চলে আসলাম। তারপরের দিন খালামণি এসে বলল বাজার করতে, তাই বাজারে চলে গেলাম। 2 দিন নদীর পাড়ে যেতে পারিনি। আজ গেলাম, গিয়ে দেখি আমার আগে রুজি বসে আছে। যাওয়ার পর, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 2 দিন কই ছিলা, আসলা না যে? একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। তুমি কাউকে ভালোবাসো? তুমি? কাকে? পরে বলবো, তুমি আগে বলো। তোমাকে, সত্যি তোমাকে ভালোবাসি। এই 2 দিন না দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর কথা শুনে উঠতে যাব, তার আগে আমার হাত ধরে ফেলেছে। হাত ধরছো কেন? কোথাও যাচ্ছ? আমাকে মাফ করবেন। কেন মাপ চাচ্ছ কেন? প্লিজ, আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন নষ্ট করব কেন? এই ভালোবাসা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। মানে? আমি তারপর সবকিছুই খুলে বললাম। আই এম সরি। আসলে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কত করে বললাম, কিন্তু তুমি বললে না, তাই অন্য পদ্ধতিতে আদায় করে নিলাম। আসলে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে নাকি 2 বছর টাইম পাস করেছে। এখন অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মতো তুমিও। কিন্তু অনেক দিন ধরে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিছুই বলোনি। এখন দেখি আমার কষ্ট থেকে তোমার কষ্ট অনেক বেশি। শোনো, এইসব নিয়ে মন খারাপ করো না। এইসব যত মনে করবে ততই কষ্ট পাবে। ভালো থেকো, বেস্ট অফ লাক। আমি এখন যাই। এভাবেই দিন চলছে। এখন আর আগের মতো না। মামা আমাকে নতুন কলেজে ভর্তি করে দিয়েছে। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেই না, মাঝে মন্থাকে নিয়ে ঘুরতে যাই। এইভাবেই ভালোই দিন যাচ্ছে। হঠাৎ একদিন ফোন করে যা বলল, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু ফোন করে বলল তিনি নাকি খুব অসুস্থ, এখনই বাড়ি যাওয়া লাগবে। তারপর খালামণিকে বললাম, তিনি বললেন ওকে তাহলে যা। কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম বাস স্টেশনে। স্টেশনে এসে বসে আছি, বাস আসছে না। একটু পর আসলো। তারপর ভেতরে গিয়ে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা, কেউ বসেনি। হঠাৎ একটা মেয়ে আসলো। এসেই, হাই জান। এই কে তোমার জান? কেন তুমি? আমি আবার কখন তোমার জান হলাম? তুমি আমাকে ভুলে গেছো? আচ্ছা নাটক বাদ দাও, আমার ব্যাগটা উপরে তোলো। পারবো না, নিজের ব্যাগ নিজে তোলো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি আপনাকে জানি না, চিনি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। এই শোনো, ভালো ভালো বলছি, তুলছো না। এখন যদি সবাইকে বলি তুমি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে এসছো, আর এখন আমাকে অস্বীকার করছো, তখন লোকেরা কি করবে ভেবেছো একবার? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর পালিয়ে নিয়ে যাব? সেটা তো তুমি আর আমি জানি, লোকেরা তো জানে না। দিচ্ছি। কি মেয়ে রে বাবা! ব্যাগ তুলে দিলাম, কারণ মেয়েদের উপর কোনো বিশ্বাস নাই। তারা কখন কি করবে তারা নিজেও জানে না। আমি ব্যাগটা তুলে দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনছি ফুল ভলিউমে। হঠাৎ দেখি মেয়েটি আমার গায়ে জোরে ধাক্কা মারলো। আবার কি হলো? ধাক্কাচ্ছেন কেন? কখন থেকে ডাকছি, শুনো নাই কেন? কি বলবে বলো। কান থেকে এটা সরাও। কেন? আজব তো সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে, আর উনি আছে মোবাইলে গান নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলার চেয়ে গান শোনা অনেক ভালো। আসলে আমি সরি। কেন? তোমাকে ব্ল্যাকমেল করে ব্যাগটা তুলিয়েছি। ওকে। আসলে আমি একা না কথা বলে থাকতে পারি না। ভালো। শোনো। বলো। তুমি খুব ভালো। কে বললো? কেউ না, তোমার ব্যবহারে বুঝেছি। আমি তোমার সাথে কখন ভালো ব্যবহার করলাম? যেমন তুমি আমার ব্যাগটা উপরে তুলে দিলা। এমনি এমনি তুলছি নাকি, জোর করে তোলাইছো? এই জন্যই তো ভালো। মানে? আমি প্রায় সময় মামার বাড়ি বেড়াতে আসতাম। আসার সময় কিছু না কিছু নিয়ে আসতাম, আর আমার ব্যাগটা বড় হয়ে যেত। তাই যে কোনো ছেলেকে এসে হাই জান বললে সে এমন খুশি হতো, আমি যা বলবো তাই করবে। সে রিলেশনশিপে থাকলো ও সিঙ্গেল হয়ে যেত।
বলতো জীবনে রিলেশন করে নাই, শুধু কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করতো। কিন্তু তাদের থেকে তুমি একেবারেই আলাদা। তাই? এতক্ষণ কথা বললাম অথচ তোমার নামটাই জানা হলো না। সোহেল, তোমার নাম? আমার নাম ঐশী। মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে এসে পড়লাম বুঝতেই পারিনি। আসার পর ঐশীর ব্যাগটা নামিয়ে দিলাম। গুড বাই, ভালো থেকো। ওকে। তারপর পথ দিলাম বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে দেখা যার কে যেন দাঁড়িয়ে আছে। তারপর কাছে এসে দেখলাম আব্বু। আব্বু আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। মাফ তো আমার চাওয়ার কথা, আর মাফ তো অনেক আগেই করেছি। ওকে চল, ঘরে চল। ঘরে যাওয়া মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? পড়বে না কেন? তাহলে একটা বার দেখতে আসলি না? বললে তুমি অসুস্থ। অসুস্থ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেছি। তাই? যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঘরটা খুব সুন্দর করে গোছানো। আমার ঘরে দেখে আমি নিজেই অবাক। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। হঠাৎ দেখি আব্বুর চোখে পানি। কি হয়েছে আব্বু, তোমার চোখে পানি? জানিস, এই দিনের অপেক্ষায় আমি ছিলাম, আজ আমার আশা পূরণ হলো। মানে? এতদিন নামাজ পড়ে শুধু একটা দোয়া করেছি যে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও। তারপর খেয়ে আমার রুমে আসলাম। এসে মোবাইল টিপসি। হঠাৎ আম্মু আমার রুমে এসে, বাবা কি করছিস? এই তো মোবাইল টিপসি। আমার শরীর ভালো না, আমি চাইছি। ওকে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জন্য কি করতে পারবি? তোমার জন্য মানে? তুমি যদি বলো হেসে হেসে আমার জীবনটাও দিতে পারি। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমি পারবো না। দেখ, আমার শরীর ভালো না, আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখে মরতে। তুমি এসব বলছো? তুমি মরবে কেন? তুমি তো পুরো 100 বছর বাঁচবে। আমাকে এখন যদি আল্লাহ নিয়ে নেয়, তুই আটকাতে পারবি? না, তুমি এভাবে কথা বলছো কেন? একটু আগে বললি আমার জন্য তোর জান দিয়ে ফেলতি, আর এখন আমার কথা বিয়ে করতে পারছিস না। ওকে যাও, আমি রাজি। আমি জানি তুই আমার কথা রাখবি। আগামী পরশু বিয়ে, রেডি থাকিস। এত তাড়াতাড়ি? তারপর আম্মু যাওয়ার পর নীলার কথা খুব মনে পড়ছে। ওর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওকে তো ভোলা সম্ভব না। ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আবার ভাবলাম সে তো আমার মুখ দেখতে চায় না। আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করেই ভালো। ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না, তাই উঠে চলে গেলাম। তাই পুরনো আড্ডাখানায় চলে গেলাম। আমাকে দেখে সবাই অবাক। সবার সাথে কোলাকুলি করলাম। আমাদের একবার জানাতে পারতি, তোকে কত খুঁজেছি জানিস। সরি দোস্ত, মাথা ঠিক ছিল না। আচ্ছা বাদ দে, এখন মন শরীর আছে তো ভালো? না, মন ভালো নেই, শরীর মোটামুটি ভালো। কেন মন ভালো না কেন? আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? নীলার সাথে? নেই না। তাহলে নীলার কি হবে? আমি কি বলবো, সে তো আমার মুখ দেখতে চায় না। নীলাকে ভালোবাসিস নি? ওকে কখনোই ভুলতে পারবো না। তার চেয়ে বড় কথা হলো আম্মুকে কথা দিয়ে ফেলেছি। এতে দুটো লাভ। মানে? আম্মুর কথা রাখা হবে, নীলার কথাও রাখা হবে। ওকে ছাড়া থাকতে পারবে? পারবো না, এতদিন কি করেছিলাম। আর ভালোবাসলেই কি বিয়ে করতে হবে? ওকে, যা তুই ভালো মনে করিস কর। তারপর ওদেরকে বিয়ের দাওয়াত দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে একদিন চলে গেছে। আজ আমার বিয়ে। বর্ষে যে শ্বশুর বাড়ি যাচ্ছি বউকে আনতে। আমি এখন গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালাম। যাওয়ার পর চা নাস্তা এনে দিল। একজন নাস্তা এনে দিল। ওর দিকে তাকাতেই আমি অবাক, কারণ ও আর কেউ নয়, সে কালকের বাসের মেয়েটি ঐশী। এই যে মিস্টার দুলা ভাই, আর মামাতো বোনকে আপনি বিয়ে করেছেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। আমি আর কিছুই বললাম না, কারণ যেহেতু আমি এখন দামান বেটা। তারপর বউকে নিয়ে আসলাম, কিন্তু একটা কথাই ভেবে পাচ্ছি না। আমার বউ যে একবারও কাঁদে নাই, ওর মন এত শক্ত। এতে ভালোই হয়েছে। মন মেজাজ আমারও ঠিক নাই, কানের 12টা বাজিয়ে দিত। তারপর বাড়িতে আসলাম। এসে বউকে পাড়ার সবাই দেখতে এসেছে। সবাই ওর প্রশংসা করছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এরা এক এক রকমের কথা কর, আমার ভালো লাগছে না। তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ছাদে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এখন আমি কি করব? নীলার কথা মনে পড়তেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। কত স্বপ্ন ছিল আমাদের। ও হয়তো একটু ভুল বুঝে এসব কথা বলেছে, কিন্তু কখনো যদি ওর সাথে দেখা হয় কি বলবো, নিজেকে সামলাতেই পারবো না। নীলার জায়গায় অন্য কেউ ভাবতেই বোঝা যায় এখনই ভেতরে ফেটে যাবে। কিন্তু একজন যে আমার অপেক্ষায় বসে আছে, বাসর ঘরে তাকে গিয়ে কি বলবো আমি? তার হয়তো এ রাত নিয়ে কত স্বপ্ন নিয়ে বসে আছে। কি করে ওর জীবনটা নষ্ট করব, এসব ভাবছি আর চোখের জল ফেলছি। হঠাৎ কে যেন পেছন থেকে মাথায় হাত দিল। পেছনে তাকিয়ে দেখি আম্মু। কিরে, তোর চোখে পানি? না, কিছু না। এখনো তুই এখানে বসে আছিস? যা, ঘরে মেয়েটি কখন থেকে একা বসে আছে। তারপর ঘরে আসলাম। আসতেই বউ এসে আমায় সালাম করলো। সালাম করে খাটে ঘোমটা দিয়ে বসলো।
আমি এদিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ঘরে কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তাই গেলাম, গিয়ে দেখি আমার বউ কান্না করছে। এখনো মুখ দেখতে পারিনি। এই কাঁদছো কেন অন্যদিকে ঘিরে? তুমি কই গেছিলা? ভূত বলে চিল্লানি দিতেই আমার মুখে এসে ধরলো, ধরেই 4 ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। বউ আর কেউ নয়, নীলা। নীলা হচ্ছে আমার বউ। নীলার সাথে আমার বিয়েটা হয়েছে। তুমি এখানে? অন্য কাউকে আশা করছিলে নাকি? মেরে নাক ফাটিয়ে দিব। না না, মারা লাগবে না। তুমি এখানে কি করে? পরে বলবো, আগে আমাকে মাফ করে দাও। আসলে মাথা ঠিক ছিল না। তোমাকে অনেক আগেই মাফ করে দিছি। আচ্ছা শোনো, তুমি চলে যাওয়ার 2 দিন পর তোমার বাড়িতে গেলাম। গিয়ে শুনি তুমি চলে গেছো। এই কথা শুনে অনেক কেঁদে দিলাম। আম্মুকে জড়িয়ে ধরে তারপর আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমি কি হই তোমার সাথে, আমার সম্পর্ক কি তোমার। তারপর আমি সব বললাম। তারপর তোমার কথা যখন মনে পড়তো তখন আমি তোমার ঘরে এসে ঘর গোছাতাম। মাঝে মাঝে আম্মুকে জড়িয়ে ধরে দুজন কাঁদতাম। তারপর আম্মু অভিনয় করে তোমাকে আনছে। আমি আম্মুকে বলছি তোমার সাথে আমার বিয়ের কথা তোমাকে না জানাতে। এই তোমার চোখ লাল কেন? সত্যি কাঁদছো? জানো এই 2 দিনে আমি কত কষ্ট পাইছি। আসো সব কষ্ট দূর করে দেই। এই বলে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমার উপর উঠে 4 ঠোঁট এক করে দিল।